I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি বিক্রমের 2 বছর পূর্তি নিয়ে এখানে আর কি কিছু কথা বলবো। মানে কমল হাসানের সিনেমা বিক্রম, এটা জুনের 3 তারিখে রিলিজ করেছিল, মানে আজকের থেকে ঠিক 2 দিন আগে। তো জুনের 3 তারিখ 2022, ওটা তখন একটা শুক্রবার ছিল। আর এই সিনেমাটা আমি দেখেছিলাম জুনের 5 তারিখে মিরাজ সিনেমাস, যেটা রাজারহাটে অবস্থিত, আর তাও আমার একটা বন্ধুর সাথে। আর এই সিনেমাটা কিন্তু আমি তামিলেই দেখেছিলাম, পুরো তামিল ভার্সনেই দেখেছিলাম উইথ ইংলিশ সাবটাইটেলস। আর আমি আর আমার বন্ধু বাদ দিয়ে বাকি যত অডিয়েন্স ছিল সব তামিলের, না সব তামিলেরই অডিয়েন্স ছিল, সব তামিলনাড়ুর অডিয়েন্স ছিল। মানে তারা কলকাতায় এসে আর কি এই সিনেমাটা দেখছিল। অ্যান্ড পুরো হল ভরা ছিল, হল পুরো ভর্তি ছিল, মানে হলের একটা সিটও ফাঁকা ছিল না। মানে মিরাজ সিনেমাস রাজারহাটে হলের একটা সিট ফাঁকা ছিল না, সব ভরা ছিল। আমি আর আমার বন্ধুটা বাদ দিয়ে বাকি যত অডিয়েন্স ছিল সব তামিলের ছিল। মানে ওই এক্সপিরিয়েন্সটা না আমার দারুণ লেগেছে, সুপার লেগেছে। আর এটা ফার্স্ট টাইম না যে আমি একটা তামিল সিনেমা আমার এই বন্ধুটার সঙ্গে দেখেছি উইথ তামিল অডিয়েন্স। এর আগে আমি কৈতি দেখেছিলাম কোয়েস্ট মলে, কৈতি, যেটা আবার কিন্তু বিক্রম কৈতি দুটোই কিন্তু আবার এলসিইউতে পড়ে, একই ইউনিভার্সে পড়ে। তো কৈতিও আমি দেখেছিলাম ওইভাবেই। তো আমার কৈতিও দেখতে বেশ দারুণ লেগেছিল। তো যাই হোক, এখানে কথাটা বিক্রম নিয়ে বলছি। তাছাড়া আমি কার্তি সর্দারও দেখেছি এইভাবে। তো যাই হোক, মানে বিক্রম দেখতে আমার বেশ মজা লেগেছিল, বেশ মজা লেগেছিল। মানে যখন রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল, যখন এই লোগোটা মানে স্ক্রিনে দেখাচ্ছে, লোকেদের মধ্যে হই হই রই রই শুরু হয়ে গেছে। মানে লোকেরা চিয়ার করছে। মানে লোকেদের মধ্যে কমল হাসানকে নিয়ে যে ভালোবাসাটা রয়েছে, অ্যান্ড কমল হাসানের মধ্যে যে স্টারডমটা রয়েছে, মানে স্টারডমটা যে ওর শেষ হয়নি, এটা বিক্রম ছবি দেখার পরেই তার প্রমাণ পেয়েছিলাম। নাহলে এর আগে কমল হাসানের একটা সিনেমা বেরিয়েছিল 2017-তে, বিশ্বরূপম পার্ট 2, যেটা খুব বাজেভাবে ফ্লপ হয়ে গেছিলো। আর তারপরে কমল হাসান অনেকদিন কোনো সিনেমা আসছিল না। মানে এমনটা মনে হচ্ছিল হয়তো কমল হাসানের সাথে কোনো ফিল্ম মেকার মেবি কাজ করতে চায় না। তাও শঙ্কর হয়তো দয়া করে ওর সঙ্গে কাজ করছিল ইন্ডিয়ান 2-তে। মানে এরকমটা মনে হচ্ছিল যে ইন্ডিয়ান 2 এর শুটিংটাও তখন স্টল হয়ে গেছিলো। তো যাই হোক, তখনও ইন্ডিয়ান 2 এর আর কি শুটিং থেমেছিল। তো তারপরে 2020-তে কমল হাসান লোকেশের সাথে আর কি বিক্রমের অ্যানাউন্সমেন্ট করেছিল। তো সেই যে প্রমোশনাল টিজারটা বেরিয়েছিল কমল হাসান, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো এই প্রমোশনাল টিজারটাও সুপারহিট ছিল। আর এই সিনেমাটাও ইনস্ট্যান্ট সুপারহিট হয়েছে বস। মানে ওই বললাম তো, মিরাজ সিনেমাসে পুরো হল ভর্তি অডিয়েন্স ছিল, পুরো তামিলের অডিয়েন্স। আমি আর আমার বন্ধু খালি বাদ দিয়ে, ঠিক আছে, মানে আমরা ইংলিশ সাবটাইটেলস দিয়ে গোটা সিনেমাটা দেখছি। যা মজা লেগেছে বস। রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনাল, আর ঠিক তারপরেই উলাগনায়গন কমল হাসান। এই যে চোখ ব্লিঙ্ক করে কমল হাসান, যেভাবে আর কি চোখটা ব্লিঙ্ক করলো, মানে অডিয়েন্স একেবারে বুড হয়ে গেল ওখানে। মানে ওখানেই অডিয়েন্স একদম ফিদা হয়ে গেছে বস। মানে অডিয়েন্সের চিয়ার দেখতে পাচ্ছি আমি। আর তাছাড়া পাতালা পাতালা যে গানটা ছিল না, পাতালা পাতালা, যেটি হিন্দিতে বদলে বদলে, তো এই গানটা একদম শুরুর দিকে ছিল। তো ওখানেও আর কি অডিয়েন্সের দারুণ নেচে মজা করেছে। মানে আমরা জাস্ট এনজয় করছি বস। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলা আছে, লোকেশ কানাগরাজের এটা কিন্তু মানে মাস অ্যান্ড ক্লাস এলিমেন্টস দুটোর কিন্তু পারফেক্টলি ব্যালেন্সড একটা সিনেমা ছিল। এর আগে লোকেশ বিজয়ের সাথে একটা সিনেমা করেছিল, সেটা ছিল মাস্টার। মাস্টারটা কিন্তু দেখবেন ক্লাস অ্যান্ড মাসি এলিমেন্টসে কিন্তু পারফেক্ট ব্যালেন্স ছিল না। মানে পারফেক্টলি কিন্তু ওই সিনেমাটা ব্যালেন্সড হয়নি। ওই জন্য কিন্তু মাস্টার কিন্তু লোকেশের মোটেই ভালো সিনেমার মধ্যে পড়ে না। এমনকি বিক্রমের যে পরের সিনেমাটা করেছিল লোকেশ, লিও, ওই লিওটাও দেখবেন ওটা পারফেক্টলি কিন্তু ব্যালেন্সড হয়নি। ওখানে দেখবেন মাস আর ক্লাস এলিমেন্টসের ঠিকভাবে মানে ব্যালেন্সই হয়নি জিনিসটা। কীরকম একটা হয়ে গেছে। মানে বিজয়ের সাথে যখনই লোকেশ কাজ করেছে, মাস অ্যান্ড ক্লাস এলিমেন্টসে কখনো পারফেক্ট ব্যালেন্স হয়নি। কিন্তু কমল হাসানের সঙ্গে যখন আর কি লোকেশ কাজ করেছে, তখন মাস অ্যান্ড ক্লাস এলিমেন্টসের পারফেক্ট ব্যালেন্সটা কিন্তু দেখা গেছে বিক্রমে। আর তাছাড়া লোকেশ কিন্তু কমল হাসানের ডাই হার্ট ফ্যান। মানে এর আগে লোকেশ কানাগরাজ যতগুলো সিনেমা করেছেন, মানাগরম, কৈতি, সব কিছুতে মানে কমল হাসানের কোনো না কোনো সিনেমার একটা ইন্সপিরেশন ছিলই। মানাগরম যদি আপনারা দেখে থাকেন, মানাগরমের সন্দীপ কিষেন যে রোলটা করেছিল, ওটা কিন্তু কমল হাসানেরই একটা সিনেমার কিন্তু রোল থেকে ইন্সপায়ার্ড ছিল। আর কমল হাসান যে সিনেমাটা করেছিল, ওই সিনেমাটা কিন্তু সানি দেওলের অর্জুনের রিমেক ছিল। আর তাছাড়া 2019-এ কৈতিতে যে রোলটা কার্তি করেছিল, কার্তির এই রোলটাও কমল হাসানের একটা রোল থেকে ইন্সপায়ার্ড ছিল। আর 2021-এও যে মাস্টার বেরিয়েছিল বিজয়ের,
মানে অনেকবার দেখবেন ওখানেও কমল হাসানের অনেক সিনেমার কিন্তু ইন্সপিরেশন ছিল, ওখানেও ছিল। তো মানে লোকেশ কিন্তু কমল হাসানের মানে ইন্সপিরেশনকে নিজের সিনেমায় অনেকবার ইউজ করেই থাকেন। তো ফাইনালি বিক্রমে ওনার সৌভাগ্য হলো কমল হাসানের সাথে কাজ করার। আর এটা কিন্তু মানে মাস আর ক্লাস লিমিটসে পারফেক্ট ব্যালেন্স একটা সিনেমা ছিল। প্রথম হাফটা, ফার্স্ট হাফটা তো পুরো ক্লাসই ছিল। প্রথম হাফটা তো মানে ফাহাদ ফাসিল লিড করেছে। প্রথম হাফে কমল হাসান বিশেষভাবে ছিলই না। আর প্রথম হাফে যখন কমল হাসান অ্যাপিয়ার করছে একদম লাস্টের দিকে ইন্টারভালে কমল হাসানের সেই অ্যাপিয়ারেন্সটা ওটা মানে কাল্ট হয়ে গেছিলো। এটা কাল্ট একটা ইন্টারভাল, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভালস। এই বিক্রমের কিন্তু ইন্টারভালটা একটা স্ট্যান্ড আউট একটা ইন্টারভাল হচ্ছে। মানে আজকের দিনে একটা মানে এক্সাম্পল সেট হয়ে গেছে এই ইন্টারভাল দিয়ে। বিক্রম মানে একটা বেঞ্চমার্কই সেট করেছিল, একটা বেঞ্চমার্ক সেট করে ইন্টারভাল, যখন কমল হাসান ভাবে মুখোশটা খুলে নিজেকে রিভিল করে যে না ও বেঁচে আছে। আরও ব্ল্যাক স্কোয়াডের মেম্বার যেমন যেমন ফাহাদ ফাসিল এক্সপ্লেন করছিল। অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি বিক্রম পার্ট 2, কেন এর আগের পার্টটা বেরিয়েছিল 1986-এ। ওখানেও কমল হাসান কিন্তু ব্ল্যাক স্কোয়াডেরই মেম্বার ছিল। আর লোকেশ কানাগরাজ কি করলো, ওই সিনেমাটারই এখানে নিজের মতন করে আর কি সিকুয়েল বানালো। আর ওই 1986-এরই আর কি 2-3টে অ্যাক্টরকেও এখানে ফিরিয়েছিল। ও এজেন্টিনা ও কিন্তু 1986-এ বিক্রমে ও ছিল। আর তাছাড়া আরেকটা মোটা করে যে লোকটা যে জিমে আর কি কাজ করছিল সেও কিন্তু ওই 1986-এ বিক্রম থেকেই, ও কিন্তু ওই বিক্রমে কাজ করেছিল। তো লোকেশ কিন্তু সিকুয়েলটা খুব ভালো বানিয়েছে, খুব ভালো আর কি সিকুয়েলটা বানিয়েছে বস। মানে দারুণ লেগেছে এই সিকুয়েলটা দেখতে। আর তাছাড়া সেকেন্ড হাফটা তো পুরো কমল হাসান লিড করেছেন, সেকেন্ড হাফটা পুরো মাসই ছিল। কিন্তু ওটাকেও কমল হাসান যেভাবে মানে পুল অফ করছে, কমল হাসানের মানে পারফরমেন্স অসাধারণ ভাই, অসাধারণ। মানে কমল হাসান যখনই স্ক্রিনে অ্যাক্টিং করে কিছু না কিছুটা অসাধারণ একটা পারফরমেন্স দেখায়। আর তাছাড়া কমল হাসানের সিনেমাতে কিছু না কিছু একটা নতুনত্ব ব্যাপার থাকি। আর এখানেও দেখবেন প্রথমবার আর কি ইন্ডিয়ান সিনেমাতে রোবোটিক শর্টস ব্যবহার হয়েছিল, মানে রোবোটিক ক্যামেরার যে আর কি শর্টস, রোবোটিক ক্যামেরার শর্টস ফার্স্ট টাইম ইউজ হয়েছিল এই বিক্রমে। মানে ইন্ডিয়ান সিনেমাতে ফার্স্ট টাইম ইউজ হয়েছিল। মানে কমল হাসানের সিনেমাতে কিছু না কিছু এক্সপেরিমেন্ট থাকেই, হয় ক্যামেরা অ্যাঙ্গেলের এক্সপেরিমেন্টস থাকে, নয় হয় স্টোরিতে এক্সপেরিমেন্ট থাকে, নাহলে স্টোরি টেলিং টেকনিকে একটা এক্সপেরিমেন্ট থাকে। কেন কমল হাসান নিজে একজন খুবই টেক স্যাভি একটা মানুষ। আর সে মানে খুবই এক্সপেরিমেন্টাল কাজ করতে খুব ভালোবাসেন। মানে উনি নিজের জীবনে প্রচুর এক্সপেরিমেন্টাল সিনেমা উনি নিজে ডিরেক্ট করেছেন। আর কমল হাসানকে আপনারা সবাই জানেন যে মানে মানে ইন্ডিয়ান সিনেমার অলরাউন্ডার। মিউজিক বাদ দিয়ে বাকি সব কিছু কমল হাসান নিজে একা হাতে সামলেছেন। যদিও আর কি বিক্রমের উনি ডিরেক্টর নন, লোকেশ ডিরেক্টর, কিন্তু কমল হাসানের টাচটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। নাহলে বিজয়ের সাথে লোকেশের ওই কোয়ালিটি সিনেমা বেরোয় না কেন। মানে বোঝাই যায় যে কমল হাসানের কিন্তু টাচ ছিল, না থাকলে কিন্তু এই বিক্রমটাও ঝুলে যেত। মানে বিক্রম দেখতে সত্যিই খুব ভালো লেগেছে বয়। আর তাছাড়া বিজয় সেতুপতি যে ক্যারেক্টারটা ছিল সন্তানম, এটা কিন্তু সত্যরাজেরই একটা কোনো সিনেমা থেকে ইন্সপায়ার্ড। তো এই সন্তানমের ক্যারেক্টারটা একটা কাল্ট ক্যারেক্টার হিসেবে প্রমাণিত হয়েছিল। কিন্তু বিক্রমের যে ক্যারেক্টারটা সব থেকে পপুলার হয়েছে, মানে ওই রেফারেন্সটা মানে আমাদের বাংলা সিনেমাতেও ইউজ হয়েছে। অ্যান্ড ওই রকম রেফারেন্স কিন্তু হিন্দি সিনেমাতেও ইউজ হয়েছে। মানে বিশেষ করে ওই অ্যাক্টরটা কিন্তু কেমিও ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি এখানে। রোলেক্স, আমাদের মিস্টার সুরিয়ার যে রোলেক্স, যে লাস্ট 5 মিনিটে যে কেমিওটা করলো, মানে ওটা একটা স্ট্যান্ড আউট কেমিও ছিল। মানে ওটা মানে একটা মানে বেঞ্চমার্ক সেট করা কেমিও। মানে বিক্রম কিন্তু বেঞ্চমার্ক, এই সিনেমাটা অনেক অনেক দিক থেকে একটা বেঞ্চমার্ক। এই যেমন গাটলিং গান বা মেশিন গান কিন্তু প্রথম ইউজ হয়েছিল কিন্তু কাইতিতে মানে কার্তি দেখবেন একটা গ্যাটলিং গানটা ইউজ করেছিল। কিন্তু তখন ওই জিনিসটা অতটা পপুলারাইজ হয়নি। এটা পপুলারাইজ হয়েছে কখন, যখন কমল হাসান বিক্রমে আবার মেশিন গানটাকে চালিয়েছিল। এই যে মেশিন গানের সিনটা বিক্রমে ইউজ হয়েছে, তাছাড়া ইয়াশের কেজিএফেও ইউজ হয়েছিল, কেজিএফ পার্ট 2-তে। তো ক্যাটলিং গানটাও দেখবেন মানে একদিকে পপুলারাইজ হয়েছিল বিক্রম দিয়ে, কিন্তু সব থেকে বেশি পপুলারাইজ হয়েছে মানে কেমিও লাস্টের দিকে কেমিওটা, মানে পোস্ট ক্রেডিট কেমিও সিন। মানে সূর্যা কিন্তু ওই সিনে একদম ফাটিয়ে দিয়েছিল। মানে ওই ধরনের কেমিও তারপরে আবার বলিউডে একটা সিনেমাতে অজয় দেবগন ইউজ করলো, ভোলা, যেটা আবার কাইতির রিমেক। ভোলা তো দেখবেন একদম লাস্টের দিকে অভিষেক বচ্চন একটা কেমিও করলো, ঠিক ওই রকমই কেমিও করলো যেরকমটা সূর্যা করেছিল বিক্রমে।
বা অঙ্কুশের মির্জা আপনারা যদি দেখে থাকেন, ওখানেও দেখবেন যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা, ওর কেমিওটাও কিন্তু অনেকটা ওই সূর্যার মতনই, সূর্যার থেকে ইন্সপায়ারই ছিল। মানে সূর্যা যেভাবে একটা কেমিও ইন্সপায়ার করেছে, মানে সূর্যাকে দিয়ে মানে এত সুন্দর কেমিও করেছে, মানে এটা একটা স্ট্যান্ড আউট সিনেমা অ্যান্ড ইটস আ নস্টালজিক ফিল্ম। মানে আমার আজকেও দারুণ লাগে ওই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা, মানে ওই এক্সপিরিয়েন্সটা আজকেও ফিল করছি। মানে আজ থেকে 2 বছর আগে এটা আমি দেখেছিলাম সিনেমা হলে, তাও তামিল অডিয়েন্সের সাথে। দারুণ মজা এসেছিল বস। অ্যান্ড কমল হাসান যতবারই মানে অ্যাপিয়ার করেছে খুব মজা পেয়েছি বস। আর ফার্স্ট হাফটা আমার খুব ভালো লেগেছিল, বিকজ ফার্স্ট হাফটা মানে ফাহাদ ফাসিল পুরো লিড যেভাবে করেছে, অ্যান্ড প্লাস বিজয় সেতুপতির যে ভিলেনের ক্যারেক্টারটা সন্তানম, ওটা দারুণ লেগেছিল বস, সুপার। অ্যান্ড স্টোরিটাও খুব ভালো বিল্ড করেছিল লোকেশ কানাগরাজ। মানে এই সিনেমা থেকে আমার কোনো কমপ্লেন্টই নেই। তো যা দেখলাম যে কমল হাসান যখনই আর কি কোনো সিনেমায় হাত দেয়, তখন তার টাচ কিন্তু খুব ভালো বোঝা যায়। লোকেশ কিন্তু কমল হাসানের সাথে আর কি এরকম ভালো মাসি ক্লাসি মিক্স করা সিনেমা ভালো বানিয়েছে। তো এই সিনেমাটা আশা করি আপনারা অনেকেই এতক্ষণে তো দেখেই নিয়েছেন, 2 বছর তো হয়ে গেল। ডিজনি হটস্টারও অ্যাভেলেবেল আছে, এটা হিন্দি ডাব ভার্সনেও আপনারা অবশ্যই দেখেছেন নিশ্চয়ই। তো আপনাদের আর কি সিনেমাটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা যারা দেখেননি আপনারা আবার এটা চেক আউট করুন, অবশ্যই আপনারা এটা দেখুন যারা যারা দেখেননি। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই, যারা যারা আজকের দিনে আর কি কমল হাসানকে ভুলে গেছিলো, তারা বিক্রম দিয়ে কিন্তু আবার সে কমল হাসানকে জানতে পেরেছে নতুনভাবে। কেন আজকে প্রজন্মে অনেকে এমন আছেন আমাদের আর কি এই নর্থ ইন্ডিয়ান সেকশনে, যারা কমল হাসানের নাম কিন্তু ভালোভাবে জানে না, যারা কমল হাসানকে নিয়ে অতটা আর কি এক্সাইটেড নন, কিন্তু বিক্রম ছবিটা দেখার পর তারা কমল হাসানের নামটা কিন্তু শিওর শর্ট জেনেছে। মানে কমল হাসান নিজেকে আবার যেন রিইন্ট্রোডিউসই করিয়েছে নর্থ সেকশন অডিয়েন্সের কাছে। মানে কমল হাসানের স্টারডমটা আবার রিএস্টাবলিশ হয়েছে। এখন কমল হাসানের লাইন আপ অনেক লম্বা চওড়া আছে, এখন ওর হাতে প্রচুর সিনেমা রয়েছে। অ্যান্ড কমল হাসান কিন্তু ইন্ডিয়াতে আমার মানে ফেভারিট অ্যাক্টর, আমার সব থেকে প্রিয় অভিনেতা। মানে আমার সবচেয়ে ফেভারিট অভিনেতা কিন্তু কমল হাসান, মানে পুরো ইন্ডিয়ান সিনেমাতে। এটা আমি আগেও বলেছি আমার আরেকটা ভিডিওতে। তো যাই হোক, এখানে আবার বলছি। তো বস, এই সিনেমাটা যথেষ্ট এনজয় করেছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।